প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। সাথে সংবাদ বিশ্লেষণে আজকে আমন্ত্রিত অতিথি সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। এহিয়া চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে লতিফিয়া হোমিও কমপ্লেক্স শপিল ৭১ মির্জা জাঙ্গালের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। লতিফিয়া হোমিও কমপ্লেক্সের শপিলের প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমান খাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। লতিফিয়া, আমি আগে বলেছি কয়েকদিন, লতিফিয়া হোমিও কলেজে চিকিৎসাগুলো দেওয়া হয় অত্যন্ত জটিল রোগ, পুরাতন জটিল রোগ এবং এমনকি মরণবাদী ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। এছাড়া মেয়েদের বন্ধ্যত্ব দূরীকরণে ভালো একটি চিকিৎসা এখানে দেওয়া হয়ে থাকে বলে ডাক্তার সাহেবের সাথে আলোচনা হয়েছে। এই কথাটুকু জানিয়ে দিয়েই আমরা শুরু করছি আজকের পত্রিকা পড়া। তার আগে একটা বলছি যে এই অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলামকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। অতিথির কাছে যাওয়ার আগে পত্রিকা আমি পড়ে নেই। আজকে পত্রিকায় যে খবরগুলো আছে তার আগে আমি আজকে দিন তারিখটি জানিয়ে দিই। আজ মঙ্গলবার 18 নভেম্বর 2025, 3 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 26 জমাদিউল আউয়াল 1447 হিজরি। প্রথমেই লালকালিয়ে সারা খবর নিয়ে লেখা জাতীয় দৈনিক শুরু করছি। প্রতিদিনের বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, 24-এর হত্যালীলায় আইসিটির প্রথম রায়, স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও অভিন্ন সাজা। শেখ হাসিনার প্রতিক্রিয়া, রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনা। তুষ্ট রায়ে দাবি দ্রুত কার্যকরের, জনগণকে শান্ত সংযত দায়িত্বশীল থাকার আহ্বান সরকারের, অতীতের প্রতিশোধ নয় চিফ প্রসিকিউটর। রায়ে কষ্ট পেয়েছি 2 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এটা একটা এই খবরটা পড়তে একটু অন্যরকম লাগছে আমার কাছে। আমরা কিন্তু মিডিয়াতে দেখেছি এই সরকারের পক্ষে যিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন, উনি কথা বলার সময় কষ্ট পেয়েছি বলতেছে, অন্যদিকে তার মুখে আমরা হাসি দেখেছি। এটা একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু মিডিয়ায় আসছে। ইতিহাসের বুমেরাং বলে একটি খবর এখানে এসেছে। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, হিস্ট্রি রিসিভড ইটসেলফ, অর্থাৎ ইতিহাস পুনরাবৃত্তি ঘটায়। এটার একটি ব্যাখ্যা বিশ্লেষণ করে একটি খবর এসছে এই রায়কে কেন্দ্র করে। বাংলাদেশ ফেরত চেয়েছে শেখ হাসিনা ও কামালকে, কূটনৈতিক মারপ্যাচের বিবৃতি ভারতের। রায় প্রমাণ করে কেউ আইনের ঊর্ধ্ব নয়, প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। আসলেই কারো পক্ষেই আইন সবার জন্য থাকবে এটাই আশা এখন শেখ হাসিনার জন্য হয়েছে, এটা ভবিষ্যতেও যারা এরকম কাজ করবে তাদের জন্য কিন্তু এই আইনটাই যেন বলবৎ থাকে, এটাই জনগণ আশা করে। দিনভর উত্তপ্ত ধানমন্ডি 32, এই রায়ের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা 32 নম্বর বাড়িকে আবার বুলডোজার দিয়ে ভাঙতে যায়, কিন্তু এখানে দৃশ্যর প্রেক্ষাপটটা একটু আলাদা। এর আগে একবার যখন ধানমন্ডিতে 32 নম্বর বাড়িতে আঘাত করা হয় তখন কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী নীরব ছিল। এবার কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু বাধাগ্রস্ত করে যারা ভাঙতে গেছে তাদেরকে লাঠিপেটা করে এটা বিচ্ছিন্ন করে দিয়েছে এবং বাড়িটিকে রক্ষা করেছে তারা। দেশ জুড়ে উল্লাস, মিষ্টি বিতরণ, ভবিষ্যৎ কি আওয়ামী লীগের। এই খবরের মধ্যে দিয়ে প্রথম পাতা শেষ করে শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠায় খবর, এবারের নির্বাচন দেশ রক্ষায় ডিসিদের উদ্দেশ্যে উপদেষ্টা। নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে, মনে রাখতে হবে বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন যারা ভোট দেওয়ার উপযুক্ত হইলেও গত 15 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আরো খবর, হিমালয় থেকে রংপুরে এলো গৃধিনী শকুন। হিমালয়ের গৃধিনী শকুন তীক্ষ্ণ চোখ দিয়ে দেখছে এদিক ওদিক, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পাখা মেলতে পারেনি। উৎসুক ছাত্রছাত্রীরা চেয়েছিল পাখা মেলার দেখার জন্য, কিন্তু সেটা আর হয়নি। পাখিটিকে তারা দূর থেকে দেখেছে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পর আলোচিত বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি, সাজাপ্রাপ্তরা কে কোথায়, জুলাই গণহত্যা। ইসির শক্ত ভূমিকা চায় রাজনৈতিক দলগুলো। লকডাউন দিলেও মাঠে ছিল না আওয়ামী লীগ, কঠোর নিরাপত্তা, রাজধানীতে স্বাভাবিক পরিবেশ গতকালকের রায়ের সময়। অভিযোজন খাতে অর্থের অভাব, গভীর উদ্যোগের
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিল। প্রবাহ দ্রুত না হলে অগ্রগতি থেমে যাবে, সাইমন স্টিলের সতর্কতাও। সাবেক আইজিপি মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিন। এখানে আমরা খবরে আসছে যে ওনাকে 5 বছরে দেওয়া হয়েছে, এটাকে যাবজ্জীবন চাওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে এলো তার একটি প্রতিবেদন এখানে দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের খবর। এটা বিশ্লেষণের জন্য আজকে আসছি অতিথির কাছে। অতিথি সারাটা খবরই কিন্তু বেশিরভাগ খবর হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আসলে পত্র পত্রিকায় সব পত্রিকায় প্রধান শিরোনাম শেখ হাসিনা বিশেষ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আইনমন্ত্রী কামাল এবং আইজিপি আব্দুল্লাহ মামুন সহ সবাইকেই যাবজ্জীবন 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে আইনের শাসন সবসময় আইনের আদালত যা বলে আদালতের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই রায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে এবং অধিকাংশ জুলাই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো রায়ে সন্তুষ্ট লাভ করেছেন, কার্যকর করার জন্য দাবি জানিয়েছেন। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পক্ষপাতদুষ্ট মিডিয়াটা নিন্দা এবং রাজনৈতিক নিন্দা জ্ঞাপন করেছেন। আর প্রধান উপদেষ্টা বলেছেন কেউ আইনের উদ্যোগ নয়, প্রধান উপদেষ্টা আইনের যে কেউ নয়। গত সময় আমরা দেখেছি, বর্তমানে আমরা আজকে গতকালকে আমরা দেখলাম, ভবিষ্যতে আমরা দেখবো যে যে অপরাধ করেন না কেন, একটা কথা আছে আমাদের গ্রাম দেশে, যে যা করে আপনার লাগিয়া, যে যে অপরাধ করে তাদের জন্য আসে। কিন্তু কিছু কিছু ঘটনা অস্বীকার করার সুযোগ নেই, এই যা হয় নাই তাও বলা হয়েছে। গতকাল একটা জিনিস লক্ষণীয় আমরা দেখলাম, 32 নম্বর বাংলা যখন প্রথম জুলাই যুদ্ধ লেগেছিল তখন কোনো বাধা দেওয়া হয় নাই। বাংলার পরে কিন্তু সেনাবাহিনী পুলিশ দিয়েছিল, দাঁড়িয়েছিল, কিন্তু কোনো বাধা নেই। গতকালকে আমরা যা দেখলাম ব্যতিক্রম। বিশ্ব মিডিয়া এসেছে, দেশীয় মিডিয়া এসেছে, সেনা কর্মকর্তা বলছেন যে গুড়িয়ে দিয়ে লাভ কি, সভ্য দেশের মানুষ এটা করে না, গণতান্ত্রিক দেশ বা একটা সুন্দর দেশ, এই দেশে এরকম হয় না। কিন্তু পাল্টা যখন তখন বলেছেন মানুষের মাথা থেকে তো ওই নামটা মুছে দেওয়া যাবে না। আমি এই যে সেনা বাহিনীর সদস্যরা, পরিবারের সদস্যরা যে 32 নম্বর রক্ষা করার চেষ্টা করেছেন, এটা হলো এই তাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত বলা চলে। কারণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত রক্ষা করার চেষ্টা করা হয়েছে। মধ্যরাতে এই ঘটনা শেষ হয়েছে এবং গতকাল আমরা লক্ষ্য করে দেখবেন ঢাকায় বিভিন্ন জায়গায় রায় ঘোষণার পর বিক্ষোভ মিছিল হয়েছে, পুলিশের সঙ্গে মারামারি হয়েছে, আবার বিভিন্ন জায়গায় আক্রমণও করেছে। এটা দেশবাসী তো প্রত্যক্ষ করেছেন। একটা দাবি এখানে আসছে যে সাবেক আইজিপি মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড হোক, ভুক্তভোগীরা দাবি করেছেন। 5 বছর হয়েছে, ওটা 5 বছরকে যাবজ্জীবন দাবি করছেন। কিন্তু আইনের উদ্যোগে আইনি প্রক্রিয়ায় কে কি খবর সেটা আমরা দেখবো, ভবিষ্যতে আমরা দেখবো কে কোন পর্যায়ে যাচ্ছেন, আরো অনেক রায় হবে। আজকের পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভারত এবং বাংলাদেশ বন্ধু চুক্তি বিনিময় হচ্ছে, অনেক প্রক্রিয়াকে বাংলাদেশ ফেরত দেওয়ার চেষ্টা দিয়েছে। কিন্তু এই যে ঘটনাটা আমরা দেখলাম যে সেনাপ্রধানের নেতৃত্বে শেখ হাসিনা দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, তখন তিনি দোষী ছিলেন। এখন রায় হয়েছে, এটা আইনি প্রক্রিয়া কিভাবে তা দুই পক্ষের রাষ্ট্রপতিভাবে দেখবেন। আর ইতিমধ্যেই আমাদের দেশের নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা আজকে ডিসিদেরকে নিয়ে যে বসে একটা আলোচনা এই যে ঘটনা হচ্ছে যে বিভিন্ন রাজনীতির দাবি হলো ইসিকে আর শক্তিশালী ভূমিকা নিতে হবে, অতীতের মতো ঢালা, অতীতের মতো মেরুদণ্ডহীন হলে হবে না, শক্ত অবস্থা নিতে হবে ইসিকে এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। তখনই সুন্দর একটা নির্বাচন আমরা আশা করতে পারি। কারণ দেশের মানুষ বুক বেঁধে আছে যে এই অরাজক পরিস্থিতিতে এখন যে অরাজকতা সৃষ্টি হয়েছে, 15 বছরে যা হয় নাই 1 বছরে তা আমরা বেশি দেখছি। এই অবস্থা কাটিয়ে উঠতে হলে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। অপরদিকে কালকে যে রায় ঘোষণা করা হয়েছে, অন্যদিকে
চট্টগ্রাম বন্দরের লিস্টার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এটা কিন্তু মিডিয়া আসে না, কিন্তু ছোট্ট একটা নিউজ আসছে যে বন্দরের চুক্তিনামাটা চলে আসছে। কাজেই আমরা আর এদিকে যাচ্ছি না, আমরা আমরা আসলে আজকের সারাটা খবরই ছিল শেখ হাসিনার রায়ের ব্যাপারটা নিয়ে। রাজনৈতিক খবরের মধ্যে অর্থাৎ নির্বাচনী খবরটা আজকে খুব কম আসছে। প্রথম একটা নির্বাচনী খবর আসছে ডিসিদেরকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক। প্রিয় দর্শক, আমাদের হাতে দুটি স্থানীয় পত্রিকা আছে, সুরমা মেল এবং শ্যামল সিলেট। আমি শ্যামল সিলেটটি আগে পড়ে শোনানোর চেষ্টা করছি। শ্যামল সিলেটের খবর, যে খবরটি আমি জাতীয় পত্রিকায় পড়েছি সেটা না পড়ে স্থানীয় খবরগুলো নিয়ে পড়ার চেষ্টা করছি। শেখ হাসিনার ফাঁসি রায়ের কার্যকারিতা দেশের জনগণ প্রত্যাশা করবে, অ্যাডভোকেট জামান, সিলেটের বিএনপি নেতা। খন্দকার মুক্তাদিরকে পাশে পেয়ে উল্লাসিত চা শ্রমিকেরা, যেন 1 নম্বর আসনে খন্দকার মুক্তাদির সবসময় গণসংযোগ করে যাচ্ছে। চা শ্রমিকদের সাথে গণসংযোগে চা শ্রমিকরা উল্লাসিত ভাব দেখিয়েছে তাকে। 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সিলেটে আগুন, পুরল এডিএসপির গাড়ি ও 7 যানবাহন। এটা শুধু শেখ হাসিনার অপরাধ বিচার নয়, স্বৈরাচারের কবর। আরো খবর, সাকসু নির্বাচন, পোস্টার, দেওয়াল লেখন ও আলোকসজ্জায় নিষেধাজ্ঞা। নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের যে অন্যান্য দিকগুলো কিন্তু আবার নিষেধাজ্ঞা করা হয়েছে এখানে আর কি। আরো খবর, শেখ হাসিনার রায়ের খবর বিশ্ব মিডিয়ায়, সারা বিশ্বে যে মিডিয়াগুলো আছে প্রত্যেক জায়গাতে এই খবরটি ফলাও করে ছাপা হয়েছে। শেষ পৃষ্ঠায় যাই শ্যামল সিলেটের শেষ পৃষ্ঠা একটু ভিন্ন ধরনের খবর। বীজ ধানের অপেক্ষায় হাওরের প্রান্তিক কৃষক। একটা লোকাল হাওর দেশের মানুষ, হাওর দেশের খবর, একটা ভালো খবর আসছে, তারা অপেক্ষায় আছে প্রান্তিক কৃষক। কি মেসেজ থাকবে আপনার সাংবাদিক হিসাবে? কৃষি খাতে নারীদের অংশগ্রহণ, মজুরি পাচ্ছেন না তারা। কৃষি খাতে কিন্তু ব্যাপক নারীরা কিন্তু এখন অংশগ্রহণ করে, কিন্তু এখানে একটা বৈষম্য আছে, নারী পুরুষের বেতন ভাতা ইত্যাদি বেতন নিয়ে একটা দূরত্ব আছে অনেক। সিলেট নগরীর যে সকল এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না, এটা কিন্তু একটা রুটিনের মতো হয়ে আসছে যে বিদ্যুৎ ঠিক মতো সরবরাহ দিতে পারছে না। আজকেও সেটার একটি বন্টন আছে। নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন। মাধবপুরে সৈয়দ মোহাম্মদ ফয়সল, মাধবপুরে চুনারুঘাটে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিপ্লব ঘটাতে চাই। হবিগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন। জনগণের অধিকার আদায়ের আন্দোলন সব সময় সঙ্গে ছিলাম, ভবিষ্যতে থাকবো। সিলেট 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইকর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। সিলেট সিটি কর্পোরেশন 3 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্যে জবাবে বলেন। সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের অভিযোগ। আপনার এই সুনামগঞ্জের অশান্তির খবর একটি। অগ্নিসংযোগকারীদের কঠোর হস্তে দমন করতে হবে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শককে মৌলানা হাবিব। বড়লেখা পরোয়ানাভুক্ত 4 আসামি সহ গ্রেপ্তার 8। নগরীতে দিন দুপুরে সিমেন্ট কোম্পানির কর্মকর্তার টাকা ছিনতাই। মৌলানা ভাসানীর জীবন আদর্শ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি। মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা। এই ছিল শ্যামল সিলেটের শেষ পৃষ্ঠা। ভিতরের সম্পাদকীয় কলাম, শেখ হাসিনার ফাঁসি একটি ঐতিহাসিক রায়, বিচার জবাবদিহিতার পথে বাংলাদেশ। সম্পাদকীয় উপসম্পাদকে লিখেছেন গাজী তানজিয়া, মৌলানা ভাসানীর ধর্ম কর্ম। আরো কিছু খবর এখানে আছে। ঐক্যবদ্ধ জনগণ গড়ে তুলতে ধানের শীষে বিজয় নিশ্চিত করুন, নির্বাচনী প্রক্রিয়া সিলেট 4 আসনে। গোয়েনঘাট টাইফয়েডের টিকাদান কর্মসূচি। এই খবরের মধ্য দিয়ে শ্যামল সিলেটের শিরোনাম পড়ে শুনালাম। আসছি আবার অতিথির কাছে। জাতীয় পত্রিকায় যেটা আমরা পড়েছি বিশ্লেষণ করছি, সেটা হলো সিলেটের এগুলো আপনি বিশ্লেষণ করার জন্য দাবি রাখছি। বহুদিনের প্রতীক্ষিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন তারিখ শিডিউল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই পোস্টার লিখন এগুলো নিষেধাজ্ঞা জারি করে। তাদের দাবি হলো 10 ডিসেম্বরই আমাদের নির্বাচন দিতে হবে, কিন্তু
প্রশাসন আপনি কি মনে করেন একটা সাংবাদিক হিসেবে একটা নির্বাচনে প্রচার পোস্টার তো থাকবে না কেন? এখানে হয়তো রঙিন পোস্টার নিষেধ করতে পারে, সাধারণ রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল, সম্প্রতি এটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। প্রচার কিভাবে করবে তাহলে? বিশেষ করে আসলে পোস্টার লিফলেট আসলে প্রয়োজন নাই, বিশেষ করে ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ওখানে ডিজিটাল সবাই সবার সঙ্গে যোগাযোগ করতে পারে ইজি। আপনার সাথে আবার প্রায় পোস্টার করতে গিয়ে আরো অনেক টাকা খরচ হয়, ঠিক আছে, কিন্তু দৃশ্যমান নির্বাচনের সময় একটা দৃশ্যমান আবহাওয়া তৈরির জন্য কিন্তু এগুলোর প্রয়োজন আছে। আমি মনে করি এই খবরটাকে করে আমার দৃষ্টিকোণ থেকে যে পোস্টার থাকবে, সাদা কালো থাকবে এবং রশিতে ঝুলানো থাকবে, সেটা কোনো দেয়ালে দেওয়া যাবে না, এবং লিফলেট তো কোনো অসুবিধা নেই, হাতে হাতে মিটিং করবে। এই দুটো যদি না থাকে নির্বাচনের দৃশ্যমান কিন্তু একটা থাকে না। দেয়াল লিখন ঠিক আছে, পোস্টার দেয়াল লেখন বন্ধ, এটা আমরাও চাই না। দেয়াল লেখনে কিন্তু অনেক ক্ষতি হয়, যে রংগুলো তুলতে আবার কিন্তু অনেক টাকা খরচ হয়। আজকে আসলে দুইটা জনগুরুত্বপূর্ণ বিষয় পত্রিকা সমাজ সিলেটে আপনার এই বীজ দানের সিলেট বিভাগ সহ দেশের প্রত্যন্তরে যারা বুড়ো ফসল ফলান কৃষকরা তো মাঠ তৈরি করছেন, পানি নেমে যাচ্ছে, কিন্তু বীজের অপেক্ষায় বীজ কিন্তু জুলাইয়ের মাধ্যমে আসে। আবার প্রতি বছর সরকার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করে থাকে, বীজ দেয়, সারও দেয়। এবারে তুলনামূলক তেমন তালিকা হয়েছে কিনা জানা নাই, তবে আসবে সরকারি ভাবে, বেসরকারি ভাবে বিভিন্ন কৃষকরা উচ্চ মূল্য ক্রয় করেন। আরেকটি কৃষককে বীজটা সমন্বয় করে ক্রয় করতে পারেন, যে প্রভাবে সরকারকে একটা চিন্তা ভাবনা করতে হবে। কৃষির আরেকটি খবর, কৃষিকাজের নারী মজুরি পাচ্ছেন না। অপরদিকে অন্য খাতে শ্রমিক যারা আছেন, নারী শ্রমিকরা কিন্তু সবসময় বৈষম্যের শিকার। আমি পুরুষ শ্রমিক যদি 1000 টাকা পান, নারী শ্রমিক 500 টাকা। কি মেসেজ আপনার? কৃষি খাতে হচ্ছে কি অবস্থা? ওরা যদি 1500, নারী শ্রমিকদের 500। আমার কথা হলো কাজ তো সমানই করেন, তাদের মজুরিটা যাতে সমতা নিয়ে আসা, বৈষম্যের শিকার না হয়, এদিকে আমাদেরকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কাজ আদায় করে নিক, তাদেরকে কিন্তু আমরা লক্ষ্য করেছি পুরুষের থেকে নারীরা কাজে কিন্তু সবসময় দক্ষ থাকে। পুরুষ শ্রমিক তার ফাঁকি দিয়ে তার ওই কাজ করা উচিত না, বসে থাকে, মেয়েরা কিন্তু কাজ করে কন্টিনিউ, তার কাজের মধ্যে একটা দালালিকতা থাকে। আরেকটি নিয়ে এখানে মৌলানা ভাসানীর আদর্শ বা পুষ্ট মৃত্যু বাস্তবায়নের দাবি করেছেন ভাসানী ঐক্য পরিষদ। গতকাল 29টা মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তিনি বাংলাদেশের রাজনীতির না, এই দাবির প্রতি আসলে আমাদের প্রত্যেকেরই সমর্থন থাকা দরকার। একজন যে মৌলানা ভাসানীর তার জীবন কর্ম আদর্শ, এটা কিন্তু জাতি মনে রাখার জন্য বই পুস্তকে থাকলে মানে আমাদের নেক্সট প্রজন্মগুলো মৌলানা ভাসানীকে আসলে যে রহমান রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিলেন এবং ওনার বিভিন্ন দিবস উনি পালন করেছেন, এবং সন্তোষী যে কুষ্টিয়া যে পরবর্তী সরকার এসে ওনার নামে একটা ইউনিভার্সিটি দিয়েছেন করেছেন। আর কাজেই আমরা বলবো যে পাঠ্যপুস্তকে মৌলানা ভাসানীর নামটা রাজনৈতিক পরিষদে যেমন আমরা ছোটবেলা পড়েছি, ছোটদের রাজনীতি ছোট ছোট বই, ওই বইগুলো অনেকের জীবনী চলে আসে। ওগুলো আসলে বর্তমান প্রজন্মের জন্য ওগুলা দেখার প্রয়োজন আছে। আর পাঠ্যপুস্তকে আসাটাই দাবি, কিন্তু আমি মনে করি এটা একটা গ্রহণযোগ্য দাবি। গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আমাদের রাজনৈতিক পথ পরিবর্তনের উপর যারা আসে ওগুলো খাটছাট করে পরিবর্তন করা হয়। সরকারের পরিবর্তনে পাঠ্যপুস্তকে অনেকের দলমতের ঊর্ধ্বে রেখে এখন যেহেতু অনেক পাস্ট হয়ে গেছে জিনিসটা, একটা মানুষ বিভিন্ন দল, উনি একসময় আওয়ামী লীগের সভাপতিও ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি অন্যতম। সমাজে আসলে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে। সুনামগঞ্জের সরকার নিউজ আমরা দেখলাম, অভিযোগ উঠেছে গঠনমূলক বিদ্যুৎ কার্যকলাপ, ঘটনাকে ফলো করে আসলে সামাজিক সংগঠনগুলো চালু করা উচিত। আর একটু দুঃখজনক নিউজ হলো, আসলে আমরা কিছুদিন যাবত সিলেটে আসলে খুব ভালো অবস্থানে ছিলাম, চিন্তায় কমে গিয়েছিল, কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে আবার নজর দিতে হয়। নজর দিতে দিন দুপুরে সিমেন্ট কোম্পানির কর্মকর্তার টাকা চিন্তায় এবারে আইনশৃঙ্খলা আমরা আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী এবারে সতর্ক দৃষ্টি রাখবেন। আর পত্রিকায় চলে আসি। প্রিয় দর্শক, আমরা শ্যামল সিলেটের খবর বিশ্লেষণ শুনলাম আমাদের অতিথির কাছ থেকে। এই চৌধুরীকে আবারও ধন্যবাদ জানিয়ে আরেকটি পত্রিকা হাতে নিচ্ছি, সেটা হচ্ছে সুরমা মেইল।
সুরমা মিলের যে খবরটি আমরা জাতীয় পত্রিকায় আমরা পড়েছি, পড়ে শোনাচ্ছি, যে বিশ্লেষণ অবশ্যই হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়, মৃত্যুদণ্ডের রায়, এবং হাসিনা এবং কামালকে ফেরত পাঠানো ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান। আরো খবর, নগরীতে মধ্যরাতে 12টি গাড়ি পুড়ে ছাই, সিলেটের খবর। হবিগঞ্জে 3.5 কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ। এই ধরনের নিত্য নতুন ঘটনা হয়ে দাঁড়িয়েছে এটা, কিন্তু আজকে এই বর্ডারে, কালকে ওই বর্ডারে, কানাইঘাটে একবার, কমলগঞ্জে একবার, আজকে হবিগঞ্জে খবর আসছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নগরীতে মিষ্টি বিতরণ। নগরীতে মধ্যরাতে, খবরটি আমি আরেকবার পড়েছি, শেষ পৃষ্ঠায় আসি। সুরমা মেলের শেষ পৃষ্ঠায় একটি দৃষ্টিকটু একটি ব্রিজ, অর্থাৎ এমন একটি ব্রিজ হচ্ছে বাঁশের উপর দিয়ে যাচ্ছে, অনেক লম্বা একটি বাঁশের সেতু। এই সেতুর নিয়ে একটি প্রতিবেদন আসছে। জকিগঞ্জে একটি ব্রিজের জন্য 1/2 শতাধিক গ্রামবাসীর দুর্ভোগ। একটা এলাকায়, একটা ইউনিয়নে 1/2 শতাধিক গ্রামবাসী কিন্তু দুর্ভোগের মধ্যে আছে। সেই বাঁশের সাঁকোর ছবিটি এখানে দেওয়া হয়েছে। নগরীর অধিকাংশ এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না, একটি খবর অন্য পত্রিকায় এসছে। লেখক সুধীজনের সাথে মত বিনিময়। কেমুসার সাহিত্য সম্মেলন সফলে সকল মহলের সহযোগিতা কামনা। কেমিনার মত বিনিময়ের একটি ছবি সহ খবরটি এসছে সুরমা মেলে। ধানমন্ডি 32 নম্বরে উত্তেজনা, পুলিশের 3 গাড়ি ভাঙচুর। খবরটা আমরা জাতীয় পত্রিকায় পড়েছি, আপনি বিশ্লেষণ করেছেন সুন্দর করে। ডোপ টেস্ট ছাড়া প্রার্থী হওয়া যাবে না শাকসুর নির্বাচনে। 2 দাবিতে সাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নির্বাচনকে ঘিরে। শান্তিগঞ্জে সংঘর্ষ থামাতে গিয়ে সালিশকারী নিহত, আটক 2। এই সুনামগঞ্জের শান্তিগঞ্জের প্রায় একটা অশান্তির খবর আমরা পাই, আরেকটি নতুন করে আরেকটি ঘটনা ঘটেছে। অগ্নি সন্ত্রাসের জনক একজনই, সোহেল তাজ বলেছেন। এই ছিল সুরমা মেলের শেষ পৃষ্ঠার খবর। ভিতরের পৃষ্ঠা সম্পাদকীয় এখানে নাই, অন্যান্য কিছু খবরের মধ্যে আছে। না, প্রত্যেকটি খবরই প্রথম পাতার খবরের অংশ, একটি খবর এখানে আলাদাভাবে দেওয়া আছে। আটাব সিলেট জোনের সাধারণ সদস্যদের মত বিনিময়, ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলে ধানের শীর্ষে বিজয় নিশ্চিত করুন। আরো আছে কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের ফ্রি চক্ষু শিবির। এটা একটা সুন্দর উদ্যোগ। আসলে এই উদ্যোগ, এই খবরগুলো যদি বেশি বেশি প্রকাশিত হয়, তাহলে এলাকায় সামাজিক আরো অনেক কিছু উন্নতি হবে বলে আমরা মনে করি। আসছি আবারও আজকে অতিথির কাছে। আমি শাহজালাল নিয়ে শুরু করেছিলেন। শাহজালাল নাকি ডোপ টেস্ট ছাড়া প্রার্থী হওয়া যাবে না, যেহেতু সামনে নির্বাচন। আসলে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি শাহজালাল ইউনিভার্সিটি হয়েছে, আমাদের সিলেটে আলোকিত করেছেন, এবং শাকসুর নির্বাচন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জটিলতা গ্রুপ টেস্টের মাধ্যমে প্রার্থী হতে পারবেন, এটা একটা সিদ্ধান্ত দিতে হবে। আর শিক্ষার্থীরা দাবি করতে তারিখটা পিছিয়ে নেওয়া, নির্দিষ্ট তারিখে নিয়ে আসা, 10 ডিসেম্বর নির্বাচন দাবি পালন করলেন 10 ডিসেম্বর নেওয়ার জন্য। আর ওরা দিয়েছেন প্রশাসন জীবন দিকে, কারণ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত চলে আসবে। তৎকালীন আসাম প্রদেশ সহ বাংলাদেশের যে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন 22 তারিখ উদ্বোধন হবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে লেখক সাহিত্যিকরা নিবন্ধিত হয়েছেন। কেন্দ্রীয় সাহিত্য পরিষদের বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে আমাদের এই বিভিন্ন সভা সেমিনার হবে, এবং তাদের নিবন্ধনের জন্য অনলাইনের মাধ্যমে 200 টাকা দিয়ে তালিকাভুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। আমরা এই মুসলিম সাহিত্য পরিষদের এই সাহিত্য সম্মেলনের মাধ্যমে দেশের লেখক, দেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তারা আসবেন, সেতুবন্ধ সৃষ্টি হবে। এই দেশের এই 1.5 বছরের যে অরাজকতা বা বিভিন্ন নিয়মের কারণে আমাদের সাহিত্য সম্মেলনের মাধ্যমে আমরা সম্প্রীতি করে উঠবে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি একটু তাল মিলে কথা বলতে চাই যে এই যে রাজনৈতিক যে ডামাডোল, তারপর নির্বাচনের ডামাডোল বাঁচতেছে, এই মুহূর্তে কিন্তু একটি ভালো একটা খবর যে কেমুসার সাহিত্য সম্মেলনে আসে কিছু মানুষের, সাহিত্য প্রেমী মানুষ বা সাধারণ জনগণকে কিন্তু একটি শান্তির জায়গাতে যারা আসেন বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের লোক থাকেন, কিন্তু ওখানে চলে গেলে সবাই একই মঞ্চে চলে আসেন।
সুন্দর একটা ভালো একটা সুন্দর অবস্থান। সাহিত্যের অনুষ্ঠানে কিন্তু তখন রাজনীতি থাকে না, সেখানে সাহিত্যের কথাটাই হয়। সব সব দলের মানুষই, সব মতের মানুষই কিন্তু এখানে। আর দেশে যখন যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হয়ে উঠেছে, ঠিক আছে, সীমান্তবর্তী একটা উপজেলায় জকিগঞ্জে শুরু হলে যে নিউজটা করেছেন, শতাধিক গ্রামবাসী ওই বাসের সাথে দিয়ে চলাচল করছেন। এখানে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দায়িত্ব নিয়েছেন। এখানে ভূমিমন্ত্রী হক সাহেব ছিলেন, হাফিজ মজুমদার সাহেব ছিলেন, আমাদের অনেকেই এই আসনের দায়িত্ব নিয়েছেন বিভিন্ন সময়ে। কিন্তু হারিস চৌধুরী চলে ছিলেন, যারা ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন সময়। ওরা আমরা আশাবাদী ওই এলাকার মানুষের আগামী নির্বাচনকে সামনে নিয়ে না হয় এই সেতুর ব্যাপারে একটা বক্তব্য তারা নিয়ে আসবে, তাদের ম্যানিফেস্টো যেটা আসে, এবং জনগণের দাবিটাও গুরুত্বপূর্ণ বিষয়টি যাতে বৃষ্টি হয়, তাদের দুর্ভোগ জনগণের জন্য এই খবরগুলো যেটা যেটা করেছে আসলে সারা বাংলাদেশে কিন্তু এই সেতু নিয়ে কিন্তু একটা সংকট আছে। অনেক জায়গায় সেতু হয়েছে, দেখবেন রাস্তার সংযোগ নাই, আবার সেতু নাই, রাস্তার সংযোগ আছে, সেতু নাই। আর যোগাযোগ ব্যবস্থা ভালো হলে মানুষের অর্থনীতি সমৃদ্ধ হয়, কৃষি পণ্য বিভিন্ন পণ্য পৌঁছাতে সমস্যা হয় না। এবং বিশেষ করে শিক্ষার্থীদের এই যে দুর্ভোগ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া, আবহাওয়া যখন খারাপ হতো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অবস্থা খারাপ হচ্ছে, হাওয়ার অঞ্চলে সেই অবস্থা। বর্ষা মৌসুমে শিক্ষার্থীর অবস্থা খারাপ হোক, সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে গেলে আমাদের সংশ্লিষ্ট অঞ্চল ভিত্তিক অনেক সময় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই পারে না। এই সেতুটা নির্মাণের জন্য যদি আমরা ওই এলাকার মানুষের কমিটি গঠন করে প্রশাসনিক যোগাযোগ করেন বা বিভিন্ন উদ্যোগ নেন, তাহলে বাস্তবায়ন হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মোটামুটি ভাবে সবকিছুই বিশ্লেষণ করেছেন আজকের অতিথি, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ইয়া চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে নির্বাচনের সামনে বিভিন্ন জায়গায় যেমন জামাত ইসলামী তাদের প্রার্থীদের ঘোষণা করেছেন। সিলেট অঞ্চলের ইতিমধ্যে সব আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কোন প্রার্থী কয়েকটা খালি রেখেছেন, ওনারা আশায় মুখ বেঁধেছেন আমরা দাবি শীষ পাবো। এবং জকিগঞ্জের একজন লোক নিউজ দেখলাম, ওই দাবি করছে দাবি শীষ আমাদেরকে দিতেই হবে। সিলেট টাইমে ওনাদের মধ্যে একটা এখনো মিছিল মিটিং চলতেছে। আর সিলেট 4 এবং 6 সুনামগঞ্জের মানুষ এখন অপেক্ষায় আছে, আসলে কাকে দিবে না জুটকে দেবে। ঠিক সুনামগঞ্জ 4-এর অবস্থা হচ্ছে জুটকে দেবে না কোন পার্টিকে দেবে। সুনামগঞ্জ 4 এবং 2, হবিগঞ্জ 1, এই যে যেগুলা ঘোষণা করে না বিএনপি, ওগুলোর ব্যাপারে ওই এলাকার মানুষ জনগণ রাজনৈতিক দলগুলো অপেক্ষায় আছেন। কালকে সমাবেশ দেখলে আমি জানান আমার যদি বলেছেন আশায় বেঁধেছি আমরা, ফলাফল একটা আসবেই। এই যে ঘটনাগুলো আমরা দেখছি, আমরা আশা করবো নির্বাচন সুন্দর একটা পরিবেশ আসবে, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে বিভিন্ন রাজনীতি আমরা করতে পারি। সবাই কিন্তু দেশের উন্নয়নের আমরা কাজ করছি। আসলে বিশেষের একই দলের সাথে অন্য দলের মতো পার্থক্য থাকবে। নিজ দলের মধ্যে যখন বিভক্তি থাকে তখন কিন্তু একটা সংঘাত। নিজ দল আমরা বলবো যে প্রত্যেক দলের রাজনীতি থাকবে, সহমত কর্মীদের সহমত চলে আসে, বিভিন্ন দল করতে পারে, কিন্তু আমরা সবাই চাচ্ছি দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন। আমরা যারা বিভিন্ন রাজনীতি দলের সদস্য যারা আছেন, ওরা তো এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিএনপি হতে পারে, জামাত হতে পারে, রাজদ হতে পারে, কমিউনিস্ট পার্টি হতে পারে, কিন্তু এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করবো কর্মীদের মধ্যে জনগণের মধ্যে সহমত আসুক, কর্মীদের মধ্যে অবস্থা ফিরে আসুক তখন এই নির্বাচনকালীন সময়ে। আর আমরা আশা করবো নির্বাচনকালীন সময়ে ঘুরছেন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে। অনেক অনেক ধন্যবাদ চৌধুরী। আসলে নির্বাচন সামনে, খবরের শীর্ষ খবরের পরেও কিছু সুন্দর করে সিলেটের প্রেক্ষাপটে রাজনৈতিক আলোচনা, তার নির্বাচন ভিত্তিক কিছু আলোচনা করেছেন। এটা এই সময়ের দাবিও। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে, নতুন পত্রিকা নিয়ে আমরা হাজির হই সিল টিভিতে। আজকেও 3টি পত্রিকা, যে পত্রিকাটা আজকে আসছে, কালকে কিন্তু সিলেটের আরো 2টি নতুন স্থানীয় দৈনিক থাকবে আমাদের সাথে, এবং জাতীয় পত্রিকার আরেকটি নতুন পত্রিকা থাকবে, এবং অতিথি থাকবে আর একজন। এই প্রক্রিয়াটা আমরা চালু করেছি এই জন্য করে, সিলেটের কিন্তু প্রচুর স্থানীয় পত্রিকা আছে, এই জন্য করে প্রতিদিন আমরা চেঞ্জ করে করে এই পত্রিকাগুলো পড়ে শোনাচ্ছি। সিলেটের প্রত্যেকটি পত্রিকায় সেখানে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। এতে করে সিলেট সহ সিলেটের জনগণ যারা সিলেটের বাইরে থাকেন, দেশের বাইরে যারাও থাকেন, তারা যদি আমাদের সিল টিভির সকালে এই 11:30 এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে সিলেট সম্পর্কে একটা সহজেই ধারণা আসবে, সিলেটে কি ঘটছে প্রতিদিন, সিলেটের তাজা খবর জানার একটি সুযোগ করে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। প্রিয় দর্শক, এই পর্যন্ত আজকে শেষ। আবার
আজকের আমাদের অংশ সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারের সৌজন্য আমাদের সহযোগিতা করেন লতিফে হোমিও কমপ্লেক্স, শকলি লেখাত্তর মির্জা জেনারেল। এর ডাক্তার আইয়ুবুর রহমানকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ।